সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম লাভ করে। সেই বাংলাদেশ সৃষ্টির মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, সাম্য বা ভ্রাতৃত্ব একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হলেও এই বাংলাদেশের সাম্য বলতে কোনো শব্দ ছিল না। 1971 সালের পরবর্তী সময়ে আমরা দেখেছি 1975 সালের 25 জানুয়ারি চতুর্থ সংসদে বিল পাশ করে তৎকালীন সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠা করে, যেটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রথম পথযুদ্ধ এবং গণতন্ত্রের উপরে ব্রেক মেরে দেওয়ার প্রথম প্রস্তাবনা ছিল। সেই পাকশাল প্রতিষ্ঠা হওয়ার পরবর্তী সময় আমরা দেখেছি 15 আগস্ট এই জনপদের মহানায়ক থেকে যিনি একেবারে শূন্য হয়ে গেলেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল 15 আগস্টে। পরবর্তীতে আমরা দেখেছি খন্দকার মোশতাক আহমেদ এবং এই বছরের মতো সেনা শাসন ছিল 1990 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছিল, সেই সময়ে তৎকালীন তিনটি দলের 3 দলীয় রূপরেখা আমরা দেখেছি। 1991 সালে নির্বাচন, সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি আর 3 দলীয় রূপরেখা বাস্তবায়ন করেননি। এই বাংলাদেশের আমরা দেখেছি যখনই কেউ ক্ষমতায় আসে তখনই কিন্তু ক্ষমতার যাওয়া থেকে কেউ ছাড়তে চায় না। তার মানে হচ্ছে যে আপনার এই একটি রাষ্ট্র গঠনের জন্য 3টি মৌলিক উপাদান, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। আমরা দেখেছি যে 2টি পদ যখন বন্ধ হয়, যে একটি পদ খোলা রাখতে হয়, সেটি হচ্ছে বিচার বিভাগ। আপনি যত কিছু করবেন না কেন, আপনাকে বের হওয়ার জন্য, ধরেন আপনি একটা রুমে আছেন, আবদ্ধ রুমে, সেখানে হঠাৎ করে আগুন লেগে গেল, আপনি বের হবেন কোত্থেকে? আপনাকে অবশ্যই একটি সেফ এক্সিট রাখতে হবে। কিন্তু বাংলাদেশ ছিল তারা কখনো সেফ এক্সিট রাখে এবং 2008 সালের 1/11 এর মাধ্যমে বাংলাদেশ দেখেছিল একটি ভয়াবহ স্বৈরশাসক সেনা শাসন দেখেছিল। সেই প্রেক্ষিতে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে শেখ হাসিনা দীর্ঘ প্রায় 16 বছর এই দেশের জনগণের জন্য যে একটি স্টিম রোলার তৈরি করেছিল, সেটি আমরা দেখেছি। পরবর্তীতে 2024 সালে জুলাই বিপ্লব সংগঠিত হয়। আমি এই ইতিহাসটা কেন বলছি যে এই বাংলাদেশের জন্ম হয়েছে যুদ্ধের মাধ্যমে, এখনো বাংলাদেশের মানুষ যুদ্ধ করে যাচ্ছে। আপনারা দেখবেন যে বাংলাদেশে কারা রক্ত দেয়, একেবারে সাধারণ গরিব কৃষক লোক কিংবা কোন নেতা ছেলেমেয়েরা কখনো জান প্রাণ দিয়ে দেশকে ভালোবাসেনি এবং তারা যুদ্ধ করেনি। তার কারণ হচ্ছে যখন আপনি সেফ এক্সিট থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে এখানে নেতারা যখন ক্ষমতা পায় তখন মনে করেন যে আমি আর এখান থেকে যাবো না, আমি অমরত্ব লাভ করেছিলাম। তাহলে জুলাই বিপ্লব হওয়ার পরে আবারও কি মানুষ রক্ত দিবে? এই যে জনপ্রত্যাশার বাংলাদেশ বলতে আমরা কথা বলছি, আমরা কেন বলছি জনপ্রত্যাশা? একটি মানুষের ধর্ম অধিকার থাকবে যেখানে গণতন্ত্র নাই। এই যে এখন দেখছেন জুলাই সনদ দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে একটি যে কানাঘুষা চলছে, যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, আমার মতে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না। তার কারণ হচ্ছে 1991 সালে সেই রিপিট হচ্ছে বাংলাদেশে। 3 দলীয় রূপরেখা যেরকম বাস্তবায়ন হয়নি, সেই একই পর্যায়ে একই রকম ভাবে উপেক্ষিত হবে এই জুলাই সনদ। বাংলাদেশের মানুষ আবার রক্ত দিবে, কিন্তু আইন অনুযায়ী আমাদের এই দেশকে কেউ আর এগিয়ে দিতে চাইবে না। যখন বাংলাদেশের রাজনীতিবিদরা ভালো হবেন, তখন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর ভালো হবে। আমরা গতকালকে একটা লিড করেছিলাম মহামান্য হাইকোর্ট ডিভিশনে, সেটি হচ্ছে যে সাব রেজিস্ট্রি অফিসে সিসি ক্যামেরা স্থাপনের জন্য। আপনারা হয়তো অনেকে দেখেছেন টেলিভিশনে। আমরা যদি সিসিটিভি লাগিয়েও দিই, এদেশ থেকে কখনো দুর্নীতি বন্ধ হবে না, এদেশ থেকে কখনো চাঁদাবাজি বন্ধ হবে না। কারণ আপনার প্রকাশ্যে দুর্নীতি না হলেও বাথরুমে গিয়েও এদেশের মানুষেরা চাঁদা দাবি করে এবং আপনার চুরির টাকা, দুর্নীতির টাকা তারা হাতিয়ে নেয়। এখন কিন্তু প্রযুক্তির যুগ। তাহলে আমাদের মেন্টালিটি যখন চেঞ্জ হবে না, যখন দেখা যাচ্ছে যে এদেশের রাজনীতিবিদরা যখন মনে করছে আমরা অমরত্ব লাভ করছি, তখন কিন্তু তারা আর কখনো ক্ষমতা ছাড়তে চায় না। তাহলে পরবর্তী আমরা কি দেখবো? এই যে আজকে আমরা যেখানে বসছি, জনপ্রত্যাশা বাংলাদেশ নিয়ে আজ থেকে 2 বছর বা 3 বছর 5 বছর পরে আবার সেই একই রকম রাউন্ড টেবিল বসবে। কেন এটা বসবে? আমি চাই যে বাংলাদেশের যে ক্ষমতা আসুক না কেন, তার সেফ এক্সিট, অর্থাৎ পরবর্তী গভর্নমেন্ট কখন কিভাবে নির্বাচিত হবে সেটির একটি ইস্তফা থাকা দরকার। আজকের এই বাংলাদেশে কখনো সেই রাজনীতিবিদরা, কখনো দেশের প্রধানমন্ত্রী 72 সংবিধান, সেই সংবিধান
সেই উই থেকে উই আই হয়ে গেল। রিসেন্টলি আপনারা দেখেছেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু উনি বলতে পারতো উই হ্যাভ এ প্ল্যান। যখন আই হ্যাভ এ প্ল্যান, তার মানে হচ্ছে কিং হ্যাজ নো রং, কিং ডু নো রং, রাজা কখনো ভুল করতে পারেন না। আজ আমরা রাজার কথায় উঠে বসি, রাজার কোনো সমালোচনা করা যায় না। যখন আপনি বলবেন যে উই দ্য পিপল অফ বাংলাদেশ উই হ্যাভ আ ড্রিম, উই হ্যাভ এ প্ল্যান, তখন দেখবেন যে বাংলাদেশের মানুষ আপনাকে এবং আগামী দিনে আপনাকে আবার রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে অনবরত চেষ্টা সেটি চালিয়ে যাবে। কিন্তু যখন বলবেন যে উই হ্যাভ এর পরিবর্তে আই, তার মানে আপনারা দেখবেন যে গুলিস্তানে আমরা দেখেছি ইতিপূর্বে 2013-14 সালে একটি রিট মামলা হয়েছিল হকার উচ্ছেদের জন্য। তখন বাংলাদেশে হকার উচ্ছেদের জন্য দুই একদিন এই গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একেবারে নিরিবিলি ছিল। রিসেন্টলি আমরা আবার তাও দেখেছি এই সরকার আসার পরে কয়েকদিন কিন্তু হকার উচ্ছেদ ছিল। কিন্তু দুঃখজনক গতকালকে দেখছি সিটি কর্পোরেশনের জায়গার উপরে দাগ দিয়ে হকার কার্ড দিয়ে হকার বসানো হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর কোন দেশের মূল রাস্তায় কখনো হকার বসতে পারেন না। তিনি যদি বলতেন যে উই হ্যাভ এ ড্রিম, তাহলে ওই যে হকারদেরকে একটি নির্দিষ্ট জায়গায় আবাসন দিয়ে একটি ব্যবসা স্থান দিয়ে তিনি একটি বাংলাদেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারতেন। তিনি কি করছেন যে আই হ্যাভ এ প্ল্যান করে তিনি হকার উচ্ছেদ করছেন। আমরা শুধু এইটুকু বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীকে যারা বুদ্ধি দিচ্ছেন, তার আশেপাশে যারা আছেন, তারা তাকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। অবশ্যই তাকে এবং তার ভীষণকে যদি বাস্তবায়ন করতে হয়, যদি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই ধরনের কার্ডের তথাকথিত কার্ড